নমস্কার, ফিরে আসলাম 24 আওয়ার্স টিভির পর্দায়। আমি আশিস বসাক। হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর, সমাজ সংস্কৃতির দর্পণ। আর আয়নার এ পাশে পেয়ে গিয়েছি মাল্টি ট্যালেন্টেড ভিশনারি ইন্টেলেকচুয়াল কবি ও কথা সাহিত্যিক নিরঞ্জন মণ্ডল স্যারকে। নিরঞ্জন স্যারকে প্রথমবার আমরা পেয়েছি 24 আওয়ার্স টিভির পর্দায়, আর পেয়েছি তার পাশে দেবকন্যা সেন মহাশয়া। ইনফ্যাক্ট দেবকন্যা সেন ম্যাডামের হাত ধরেই এত গুণীজনকে আমরা পাই, আজকে নিরঞ্জন স্যারকে পেয়েছি আমরা। দেবকন্যা সেন মহাশয়া আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা, দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী। তার সম্বন্ধে জানবো আমরা। তবে এখন একটু শুনে নেই আমাদের কবি ও কথা সাহিত্যিক নিরঞ্জন মণ্ডলের সম্বন্ধে কিছু তথ্য। জন্ম 1955 সাল, দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবা সংলগ্ন কচুখালী গ্রামে। পড়াশোনা গ্রামের পাঠশালায়, পরে বিদ্যা নদী পার হয়ে বড় নোয়াখালীর তারানগরের স্কুলে, শেষে হিঙ্গলগঞ্জ এলাকার গোবিন্দকাটি উচ্চ মাধ্যমিক স্কুলে। স্যারের কিন্তু বেশ কয়েকটি বই লেখা আছে। স্যার, আমার প্রথম প্রশ্ন, এই ছেলেবেলায় যখন স্কুলে পড়তেন তখন থেকে কি আপনার সাহিত্য সম্বন্ধে একটা প্যাশন উদ্রেক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সাহিত্য সম্বন্ধে আমার সেই সময় একটু প্যাশন ছিল এবং আমি বিভিন্ন গল্পের বই পড়তাম এবং গল্প উপন্যাস এগুলোর আগ্রহ ছিল। এবং আমাদের স্কুলের বাংলার শিক্ষক উনি আমাদের এইসব বিষয়ে আগ্রহ যাতে বাড়ে সেই ব্যাপারে আমাদের সবসময় উপদেশ দিতেন। স্যার, স্কুলের পরে আমরা জানি যে আপনি গোবরডাঙ্গা হিন্দু কলেজে ছিলেন, আর আপনার কর্মজীবনে সরকারি ব্যাংকের আধিকারিক হিসেবে আপনি ছিলেন। তা সত্ত্বেও এই যে আপনার সাহিত্য চর্চা এবং বেশ কয়েকটি বই আপনি লিখেছেন, তো এই সময়কে কী করে আপনি টাইম ম্যানেজ করতেন? আমি ব্যাংকের কাজের পরে বাড়িতে এসে আমি লেখালেখির মধ্যে থাকতাম এবং শনিবারে আমাদের হাফ ডে এবং রবিবারে, এবং এই সময়গুলোকে আমি সাহিত্য সংস্কৃতি চর্চার কাজে লাগাতাম। ফ্যান্টাস্টিক। আর স্যার, আপনার অনেক বইতেই একটা প্রচ্ছন্ন সুন্দরবন এলাকার যে দলিত অবহেলিত জেলে, নৌলে, বাউল, এদের একটা কথাবার্তা আমরা ফুটে উঠেছে, আমরা দেখেছি। তাদের যে জলজীবী মানুষের জীবন জীবিকা, লোক সংস্কৃতি, লোক উৎসব, এই নিয়েই আপনার মূলত বিভিন্ন রচনা, সে কবিতা হোক, সে গল্প হোক, সে আপনার তথ্য সমূহ ভিত্তিক যে রচনা, তো সেটা নিয়ে যদি প্লিজ কিছু বলেন। আচ্ছা, আমার প্রথমে দুটি কবিতার বই বেরিয়েছিল। প্রথম কবিতার বই বেরোয় 1988 সালে, এবং এই কবিতার বই আমাদের ব্যাংকের পাবলিসিটি ডিপার্টমেন্টে ছিলেন নিত্যপ্রিয় ঘোষ, শঙ্খ ঘোষের ছোটো ভাই। উনি বিখ্যাত সমালোচক, রবীন্দ্র সমালোচক, এবং উনি এই বইয়ের খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, এবং আমাদের যে ব্যাংকের জার্নাল সেখানে আমার এই ছবি দিয়ে এই কবিতার বইয়ের কথা প্রকাশিত হয়। আচ্ছা, এরপর আমি বইটার নামটা যদি প্লিজ বলেন। অফুরান অরণ্য নীল। অফুরান অরণ্য নীল, সুন্দরবনের ম্যানগ্রোভের উপরে কবিতা। ফ্যান্টাস্টিক। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বই। স্যার, সেকেন্ড বই কোনটা ছিল আপনার? সেকেন্ড বই হচ্ছে আমার আরেকটা কবিতার বই, সেটা হচ্ছে বিষণ্ণ ক্যানভাস। আচ্ছা আচ্ছা, বিষণ্ণ ক্যানভাস। এবার তারপর আমার উপন্যাস না, প্রথম গল্পের বই বেরোয় বাদাবনের পদাবলী। সুন্দরবনের প্রান্তিক মানুষ, জেলে, মৌলে, বনজীবী, বাউলে, যারা ওঝা, এবং এদের জীবন জীবিকা, এদের যে কঠোর জীবনযাত্রা, এবং এদের জঙ্গলে গিয়ে এই যে জঙ্গলের যে বাঘ এবং বন্য জীবজন্তুতে তাদের প্রচণ্ড বিপদের সম্মুখীন হতে হয়, এবং এদের যে কঠোর জীবন সংগ্রামের কথা আমি বারবার এই সব গল্পের মধ্যে দিয়ে ব্যক্ত করেছি। গাংচিল থেকে প্রকাশিত স্যারের বই আমরা দেখতে পাচ্ছি, বাদাবনের পদাবলী। স্যার, নেক্সট আপনার কোন রচনা হলো? বাদাবনের পদাবলী পর হচ্ছে উজান ভাটির কত কথা। আচ্ছা, উজান ভাটির কত কথায় আমি বইয়ের ম্যাটার নিয়ে একটু সংক্ষেপে বলছি। উজান ভাটি কত কথায় এখানে আমি দেখিয়েছি যে চোরা শিকারির সঙ্গে যুক্ত থাকা এক গুণিনের চক্রান্তে সহযোগীকে ভয়াল জঙ্গলে রেখে আসা আড়তদারের অন্যায় কাজকর্ম, এসব নিয়ে এই উজান ভাটির কত কথার আখ্যান। ফ্যান্টাস্টিক। স্যার, এক একটা বই লিখতে মোটামুটি কিরকম টাইম আপনার লাগতো, মানে আপনার রিসার্চ ওয়ার্ক? 2-3 মাসের মধ্যে আমি বই লিখেছি।
ফ্যান্টাস্টিক। প্রথমে তো আপনি একটা রিসার্চ ওয়ার্ক করতেন, তারপর তো অফকোর্স মাথা থেকে বেরিয়ে আপনার হাতের মাধ্যমে তারপর অফকোর্স প্রকাশনে। স্যার ফোর্থ বইটা আপনার কোনটা? ফোর্থ বই হচ্ছে ভাটির দেশের উপাখ্যান, এবং এটা একটা খুব উল্লেখযোগ্য কাজ, এবং বিভিন্ন সাহিত্যিক মহলে এটা খুব প্রশংসিত হয়েছে। এবং এই বইয়ের বিষয়ে আমি সংক্ষেপে বলছি। এটা 19 শতকের হিঙ্গলগঞ্জ এলাকায় যে আবাদ পত্তন শুরু হয়, এবং হিঙ্গেল সাহেব এই এলাকায় প্রথম আবাদ করেন, এবং হিঙ্গেল সাহেবের নাম থেকে ওই এলাকার একটা বিখ্যাত বাজার হিঙ্গলগঞ্জ নাম হয়। এবং এই হিঙ্গলগঞ্জ এলাকায় যে বাংলাদেশের নগিপুর, বাংলাদেশের সাতক্ষীরার জমিদার হরিচরণ রায়চৌধুরী, উনি এই কালিন্দির পাড়ের সাহেবখালী, চাঁড়ালখালী, কানাইকাটি এইসব এলাকা আবাদ করেন। এবং এই আবাদ করতে গিয়ে যে প্রান্তিক মানুষ, তাদের যে নানানভাবে তারা বঞ্চনার কথা, তাদের দুঃখ দুর্দশার কথা, এবং জঙ্গল কাটতে গিয়ে এদিকে কালিকালাস বিষাক্ত সাপ, এদিকে কালিকালাস বিষাক্ত সাপ, বাঘ, এদিকে জলে কুমির, কামড়, এইসবের মধ্যে দিয়ে তাদের অনেক কষ্ট করে বন কেটে বসত করতে হয়েছে। অথচ তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে জমি দেবো, সেভাবে সবাই জমি পায়নি। তাদের বঞ্চনার কথা আমি এই যে আবাদ পত্তনের যে ভাটির দেশের উপাখ্যান, এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। 191 পাতার একটি বই, অসাধারণ রচনা। জাস্ট ছোট্ট করে বলে রাখি, ভূমিপুত্রের জবানিতে দুটো নুন ভাতের স্বপ্ন নিয়ে এক টুকরো জমির আশায় বাদাবন হাসিল করা নিম্নবর্গের দলিত অত্যাচারিত মানুষের দুঃখ বেদনা ধরা পড়া হয়েছে এই উপাখ্যানে। অসাধারণ রচনা স্যার। ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে। স্যারের আরও অনেক বইয়ের সম্বন্ধে শুনবো, স্যারের সম্বন্ধে শুনবো। আমরা আছি নিরঞ্জন মণ্ডলের সাথে, আমরা আছি দেবকন্যা সেন মহাশয়ের সাথে। নমস্কার, ফিরে আসলাম আরেকবার 24 আওয়ার্স টিভির পর্দায়। আশিস বসাক লাইভ উইথ হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর। আমার ঠিক পাশে আছেন কবি, সাহিত্যিক, খুব মানব দরদী একজন ব্যক্তিত্ব নিরঞ্জন মণ্ডল, আর তাকে পেয়েছি দেবকন্যা সেন মহাশয়ের মাধ্যমে। আমরা একটু ছোট্ট করে দেবকন্যা সেন ম্যাডামের কাছে যাব, তার সাথে নিরঞ্জন স্যারের এত সুন্দর সম্পর্কের কথা তার মুখ থেকেই শুনবো। দেবকন্যা ম্যাডাম, প্লিজ একটু আমাদের নিরঞ্জন স্যারের সম্বন্ধে যদি কিছু কথা বলেন। নিরঞ্জন মণ্ডল স্যারকে আমি পেয়েছি সাধারণত মূলত লেখালেখির মধ্য দিয়ে। আমাদের নবরূপেশ্বর পত্রিকা প্রকাশিত হচ্ছে 15ই মে স্যার আশুতোষ মেমোরিয়াল হলে, এবং সেদিন আমরা দুজনকে স্বর্ণপদকে সম্মানিত করতে চাই। একজন হচ্ছেন আমাদের নিরঞ্জন মণ্ডল তার লেখনীর জন্য, আর আরেকজন হচ্ছেন গোপাল লাহা প্রত্নতত্ত্ববিদ। আর বের হচ্ছে নবরূপেশ্বর দীনেশ সেনের পুরনো পত্রিকার প্রথম প্রকাশ। এইটি সম্পাদনা করেছেন ডক্টর বিমল কুমার থান্ডার মহাশয় আর দেবকন্যা সেন, দুজনে মিলে করেছি সম্পাদনা। তো এখানে বহু গুণীজনের মানুষের আগমন ঘটবে। আমি আপনাদেরও নিমন্ত্রণ দিলাম আসার জন্য, অনুষ্ঠানটা দেখবেন। দীনেশচন্দ্র সেন সম্বন্ধে যে অনুষ্ঠান ভারত বাংলাদেশের মধ্যে আমরা চালিয়ে রাখি, এটা প্রায় 35 বছর ধরে দুটো বাংলার মধ্যে অনুষ্ঠান চলছে। এখানে আমরা স্বর্ণপদক দিই, প্রতি 3 মাস অন্তর আমরা এখানে করে সেমিনার করি, বাংলাদেশের সেমিনার করি, বহু মানুষের সমাগম হয় এখানে। ফ্যান্টাস্টিক। আবার ফিরে আসি নিরঞ্জন স্যারের বিভিন্ন লেখালেখির মধ্যে। স্যার, আমার হাতে একটা বই আছে, ঠাকুর ঠাকুর ডয়রা কলা, এটা সম্বন্ধে যদি প্লিজ একটু বলেন। হ্যাঁ বলছি, এটা কিশোর উপন্যাস, এটা দামাল কিশোর। এবং এই বইয়ের বিষয়ে বলি, সুন্দরবনের এক দামাল কিশোরের জল জঙ্গলে দাপিয়ে বেড়ানো দুষ্টুমি নিয়ে এই আখ্যান। বিদ্যা নদীর চরে গড়ে ওঠা কচুবেড়ে গ্রামের ছোট ছেলে নারায়ণের চোখ দিয়ে দেখা বাদাবনের জনজীবনের আলেখ্য এই কাহিনীতে মিশে আছে।
স্যার একটা এবং আরেকটা কথা বলি, আমি ভুলে গেছি, এবং এই বইটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে যে ওরা একটা প্রোগ্রাম হয়েছিল ট্রান্সলেট সুন্দরবন, এবং এখান থেকে এই বইটা মিন্ময় প্রামাণিক, অধ্যাপক মিন্ময় প্রামাণিক ওনারা থেকে এই বইটা অনুবাদ হয়েছে। ও প্রিস্ট গিভ মি দ্য সিডেড ব্যানানা, এবং দিল্লির হাওয়া হল থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। ফ্যান্টাস্টিক। আমি এটাই এখনই প্রশ্ন করতাম যে স্যার বিভিন্ন বাংলা বইয়ের মধ্যে একটি ইংরেজি বই কী করে স্থান পেয়ে গেল, এখন আমরা শুনে নিলাম। দর্শকদের আরেকবার বুঝিয়ে দিই, ও প্রিস্ট গিভ মি দ্য সিডেড ব্যানানা, এটা এই ঠাকুর দয়রা কলারি একটি ট্রান্সলেশন ডান বাই মৃন্ময় প্রামাণিক, অবশ্যই রচনা মস্তিষ্ক প্রসূত আমাদের নিরঞ্জন মণ্ডল স্যারের। স্যার আরেকটি ভিন্নধর্মী বই আমার হাতে আছে, আঞ্চলিক শব্দকোষ, সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ, এইটা নিয়ে যদি প্লিজ কিছু বলেন, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই সুন্দরবনের যে জঙ্গলের ভাষা, যে ওখানে যে প্রান্তিক মানুষ তাদের নিজস্ব একটা ভাষা আছে, এবং ওই এলাকার যে আঞ্চলিক ভাষা এবং তার সঙ্গে যে অবিভক্ত বাংলার সাতক্ষীরা খুলনার ভাষার সঙ্গে অনেক মিল আছে। এবং এই বইটা আমি দীর্ঘ 5 বছরের কাজ আমার, এবং বিভিন্ন মানে সোর্স, এবং আমি ওই এলাকার ভূমিপুত্র হয়ে ওই এলাকার কথ্য ভাষা সম্বন্ধে আমার ভালো জানা ছিল। এবং এই বইয়ে প্রান্তিক কৃষিজীবী, গুণিন, জেলে, মৌলে, বাউলে, কাঠুরে, কাংড়ামারা এসব জল জঙ্গলের কাজ করা সাধারণ মানুষের কথ্য ভাষার বিপুল শব্দ সম্ভার নিয়ে এই শব্দকোষ। এবং এখানে আমি সতীশ মিত্রের সেই 1914 সালে সতীশচন্দ্র মিত্রের ওনার বিখ্যাত বই যশোর খুলনার ইতিহাস, এবং সেখানে উনি জঙ্গলেই ভাষা বলে একটা কিছু শব্দ করেছিলেন, এবং তার থেকে আমি সাহায্য নিয়েছি। এবং উনি বলেছিলেন যে এই যে যারা জঙ্গলে কাঠ, মধু, মাছ কাঁকড়া ধরতে যায় তাদের নিজস্ব একটা ভাষার আছে, এবং এই ভাষাটা না জানলে তাদের সঙ্গে ঠিক কথাবার্তা বা তাদের মনস্তত্ত্ব বোঝা যায় না, এবং সেই ভাষাও এখানে সংশ্লিষ্ট হয়েছে। এবং এই বইটা আমার এই যে ভাষাগুলো আমি লিখেছি, এবং এইটাই আস্তে আস্তে এই ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন সুন্দরবন এলাকায় গেলে এই ভাষার মানে নিদর্শন খুব কমই পাওয়া যায়। ফ্যান্টাস্টিক স্যার, কিছু ওয়ার্ডস আপনাকে বলছি, যেরকম আমি দেখছি আমার হাতে আছে আঞ্জাম কথাটির অর্থ হচ্ছে খুব আড়ম্বর, এটা সুন্দরবনের একটি আঞ্চলিক কথা। আমাদা কথাটির মানে হচ্ছে আদা জাতীয় যে খাবার, সেইটা। আমরা আরেকটা জায়গায় যাই, গাছি করা মানে একসঙ্গে জড়ো করা, এগুলো কিন্তু একদম ডায়ালেক্ট যেটা আমরা বলি, আঞ্চলিক ভাষা সুন্দরবনের। তারপরে যেরকম পেয় প্রতিদিন মানে হচ্ছে আমের টক পান করা, তাই তো স্যার? ঠিক। তারপরে পোয়া হচ্ছে তরল দ্রব্যের পরিমাপক। পান্তা ভাত যেটা আমাদের অনেকেরই প্রিয়। মালেন একটি জলের অংশ, ঘাইল একটি ঘোলা জলের অংশ। এরকম বিভিন্ন রকম টার্মস আমরা দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। কারণ সুন্দরবনে যখন আমরা যাব, এই বইটি আমার মনে হয় সকলেরই সংগ্রহ করে রাখা উচিত। সুন্দরবনের আঞ্চলিক শব্দকোষ, রচনা নিরঞ্জন মণ্ডল। স্যার এইটাতেও আপনার নিশ্চয়ই ভীষণ রিসার্চ ওয়ার্ক করে লিখতে হয়েছে। এটা স্যার মোটামুটি কতদিন সময় লেগেছে? এটা 5 বছরের কাজ। একদমই এটাই জানতে চাইছিলাম, কারণ এটা তো একেবারেই 1-2 মাসের কাজ নয় স্যারের, অনেক বছরের। আমার মনে হয় ছোটো বয়স থেকে আপনি সব কথাগুলো মানে সংগ্রহ করে রাখতেন। না, অ্যাকচুয়ালি আমি ওই এলাকার ভূমিপুত্র, এগুলো আমরা এইসব শব্দের সঙ্গে হ্যাবিচুয়েটেড, অতএব আমাকে খুব একটা যে গিয়ে সংগ্রহ করা সেরকম খুব একটা করতে হয়নি, কারণ এই শব্দগুলো আমি জানতাম। এবং এটা একসময় ধরুন 60-এর দশক 70-এর দশকে খুব এই সব শব্দগুলো খুব চালু ছিল। আচ্ছা। এবং আস্তে আস্তে আধুনিকতার প্রভাবে এই শব্দগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদমই। এবং প্রসঙ্গত একটা কথা বলি, এই যে আমার এই বই নিয়ে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডক্টর দাস, উনি লিঙ্গুইস্টিকের অধ্যাপক ডক্টর দাস আমার এই বইয়ের উপর আলোচনা করেছেন জনজাতি দর্পণ বলে পত্রিকা, এবং ওই পত্রিকার সম্পাদক ডক্টর ইন্দ্রনীল আচার্য। ফ্যান্টাস্টিক স্যার, আমরা দেখছি আপনার আরও বেশ কিছু বইয়ের ব্যাপারে, যেরকম আরেকটি বই দেখতে পাচ্ছি, সুন্দরবনের শিবের গাজন, বালা কি বালাই শ্লোক বালাগান। এটা সম্বন্ধে আমরা ফিরে আসব একটা ছোট্ট ব্রেকের পরে। আমরা আছি নিরঞ্জন মণ্ডলের সাথে, আছি দেবকন্যা সেনের সাথে, আশিস বসাক লাইভ উইথ হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর।
divination expert and an author, has become the first fellow member of International Leader Foundation. Dr. Siddharth Ghosh has also been awarded by Hello Kolkata for his outstanding achievement in aviation and academics. Professor Siddharth Ghosh is also inducted as Honorary Director of Education and Initiative of Rotary Club of Kosva. Social influencer Ashish Boshak welcomed the multi-talented personality in the elite fold and hoped that Dr. Siddharth will soon lead ILF and Rotary Kosva towards greater glory. নমস্কার, ফিরে আসলাম আরেকবার 24 আওয়ার্স টিভির পর্দায়। আরেকবার দেবকন্যা সেন ম্যাডামকে রিকোয়েস্ট করব নিরঞ্জন স্যারের সম্বন্ধে তার সুসম্পর্কের কথা যদি আরেকবার দর্শকদের বলেন। সুন্দরবন সম্পর্কে তো উনি অনেক কাজই করেছেন, সেটা আমরা আশিক কথাকে বলতে জানতে পারলাম, ওনার মুখ থেকেও শুনলাম। আমি একটা কথা জানতে চাইছি, আচার্য দীনেশচন্দ্র সেন সম্পর্কিত গ্রন্থাবলী যেসব রয়েছে, উনি যে এবারে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন দীনেশচন্দ্র সেন অ্যাওয়ার্ড ওনার কাজের উপরে, উনি কি দীনেশচন্দ্র সেন সম্বন্ধে আরও বিষয় লিখতে চান এবং পরবর্তী সময়ে এই লেখাটাকে বাড়িয়ে নিয়ে মানে লোক সংস্কৃতিমূলক লেখা, তার মধ্যে দীনেশ সেনকে উনি কীভাবে আনছেন সেটা কি উনি করতে চান, জানতে পারলে ভালো। আচ্ছা, আমি বলছি আচার্য দীনেশ সেনের সম্পাদিত রামাই পণ্ডিতের শূন্যপুরাণ, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন, এই সব বই থেকে আমি সুন্দরবনের গাজনের উপরে যে বইটা দীর্ঘ 10 বছরের কাজ, সুন্দরবনের বালাই শোলক, বালাগান, গাজনের উপরে যে কাজটা করেছি তার আমি খুব সহায়তা পেয়েছি এবং অনেক তথ্য পেয়েছি। এই জন্য আচার্যের কাছে আমি কৃতজ্ঞ। আচার্যের বৃহৎ বঙ্গ সাহিত্য পরিচয়, বঙ্গভাষা ও সাহিত্য এসব আকার গ্রন্থ থেকে বাংলা সাহিত্যের অনেক মণিরত্নের সন্ধান পেয়েছি। এই বিষয়ে আরও আমি চর্চা চালিয়ে যাব। আচার্যের ময়মনসিংহ গীতিকার মতো খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন এলাকায় প্রাপ্ত আলমতি প্রেম কুমারের পালা, রূপবান যাত্রা পালা, উম্ন ঝুমনোর পালা, লক্ষ্মীর পালা গান, রামিয়নের পালা গান, গাজনের বালা গান নিয়ে আমি কাজ করেছি এবং এই সব বইগুলো আগামী বছরের মধ্যে বেরিয়ে যাবে। ফ্যান্টাস্টিক। আর স্যারের বই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পাবলিশার্স, গাংচিলের থেকেই ম্যাক্সিমাম বেরোয়, এটা খুবই দারুণ একটা ভালো কাজ। আমরা এবারে একটু স্যারকে রিকোয়েস্ট করব, এই যে বালাই শ্লোক বালা গান, সুন্দরবনের শিবের গাজন, এই বইটা সম্বন্ধে যদি স্যার প্লিজ কিছু বলেন। সুন্দরবনের এই যে শিবের গাজন, বিশেষ ধরনের গাজন, এই গাজনটা আমাদের ওই এলাকায় হিঙ্গলগঞ্জ গোসব এলাকায় একসময় খুব 60-70 দশকে খুব প্রচলিত ছিল এবং এই গাজনের ইতিহাস নিয়ে প্লাস এই গাজনের যে বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ধরে চর্চা করেছি এবং শেষে এই লোকসংস্কৃতির এই বইটা বেরিয়েছে। লোকসংস্কৃতির বইটা বেরোলো 2022-এ এবং এই বিষয়ে আমি কয়েকটা কথা বলি। সুন্দরবনে শিবের গাজন, বালাগান, দেল উৎসবের ঐতিহ্য অনেক পুরানো। খুলনা, সাতক্ষীরার বাসিন্দা পৌণ্ড জনগোষ্ঠীর লোক দেশভাগের ফলে সাম্প্রদায়িক উপদ্রবে সুন্দরবন এলাকায় চলে আসে। এরা পরম্পরাগতভাবে বালাই শোলক, বালাগানের অমূল্য পুঁথি সম্ভার খুলনা, সাতক্ষীরা থেকে নিয়ে আসে। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের মতে পাঠানমাল থেকে এই চালু হওয়া এই বালাই শোলক ও বালাগান গাজনকে নিম্নবর্গের
প্রচ্ছন্ন বৌদ্ধ উৎসব বলেছেন, কারণ এই গাজনের অনেক রীতিনীতি বৌদ্ধ মঠের যে বৌদ্ধ শ্রমণদের কিছু কিছু মিলে যায়। এবং এখানে যে ওরা যে গাজনের কয়েকদিন যে কৃচ্ছ সাধন করে, সেখানে বৌদ্ধ শ্রমণরা যেভাবে করতো, প্লাস চড়কের যে ঘূর্ণয়মান চড়ক, সেখানে বৌদ্ধ চক্রের কথা সতীশ মিত্র বলেছেন। সুন্দরবনের এই গাজন 60-70-এর দশকে হিঙ্গলগঞ্জ গোসবাবলাকে খুব জনপ্রিয় ছিল। এলাকার ভূমিপুত্র হিসাবে আমি এই দীর্ঘদিন ধরে এই গাজনের উৎস, নামকরণ এবং এই বিষয়ে প্রবন্ধ 11টা অধ্যায়ে আলোচনা করেছি। এবং ওখানে যারা গান করতো তাদের থেকে আমি তাদের যারা বালাগান, বালাই শোলক এগুলো করতো, তাদের থেকে খাতা নিয়ে 1995 সালে খাতা নিয়ে তারপর তার উপরে আমি বিভিন্ন প্রবন্ধ লিখেছি। এবং এখানে যে 16 সাঙের বিবরণ, এই গাজনটা আমাদের এই লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এলাকার গাজন থেকে সম্পূর্ণ অন্যরকম। এখানে 16 রকম সাং আছে এবং তারা সন্ন্যাস, খেজির সন্ন্যাস, ধুল সন্ন্যাস, জল সন্ন্যাস, আগুন সন্ন্যাস এসবের সঙ্গে এইসবেই বিভিন্ন প্রকার ভাবে এরা কৃচ্ছ সাধন করে দেখায়। এবং যে তারা সন্ন্যাস, যেটা যে 30 ফুট উঁচু বাঁশের ভাড়া, সেই তার উপর থেকে তলায় জাল পাতা থাকে, জালের উপরে ব্ল্যাক বলে একটা তিনটে লোহার ফলা, সেই জালের উপরে সেই ফলা পাতা থাকে এবং উপর থেকে শিবের নাম করে তারা ঝাঁপ পড়ে। এবং সেখানে তার শিবের বাবা ভোলানাথের একটা মাহাত্ম্য থাকে। এবং সেখানে যে এই যে ঝাঁপ পড়ার আগে যে তাদের যে বালাই শ্লোক, সেখানে বলা হচ্ছে যে পার্বতী, সেখানে এই শ্লোকটাই আছে যে তারা সন্ন্যাসের আগে যে ওরা এই শ্লোকটা পাঠ করে। পার্বতী বলেন, প্রভু করি নিবেদন, তারা সন্ন্যাস করে নর কিসের কারণ। শিব বলেন, গৌরী তুমি শুনো দিয়া মন, তারা সন্ন্যাস করে নর ধর্মের কারণ। তারা সন্ন্যাস করতে যদি মোদের সেবক ডরে, পদ্মহস্ত দিয়ে রাখি তারার উপরে। তা শিবের মাহাত্ম্য ছাড়া এইভাবে একটা রিক্সের এরা এইভাবে করতে পারে না। এবং এই বিষয় নিয়ে আমি প্রবন্ধ লিখেছি এবং বিভিন্ন জায়গায় প্রবন্ধ বের হবে। এবং এই যে গাজনের উপরে প্রভাব আছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, তারপর শিবায়ন রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন এবং আরও প্রাচীন অনেক গ্রন্থের প্রভাব আছে। ফ্যান্টাস্টিক স্যার, এত আপনার বহুমুখী প্রতিভা এবং বিভিন্ন রকম যে এরকম আপনার লেখালেখি, কাব্যগ্রন্থ, রিসার্চ ওয়ার্ক, শব্দকোষ, সবটা মিলিয়ে হ্যালো কলকাতার পক্ষ থেকে আমি দেবকন্যা সেন ম্যাডামকে বলবো আমাদের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিতে। আপনাকে বেশ কিছু প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আসতে পারেননি, যাচ্ছি টিভির পর্দাতেই আপনাকে অন লাইভ ক্যামেরা আমরা তুলে দিচ্ছি সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অন বিহাফ অফ হ্যালো কলকাতা। আর স্যার, ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের দ্বিতীয় বই ILF 50-এ 50, যেটি একটি কালেকশন অফ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, এখানে আমাদের পরবর্তী নিবেদন ILF 1431 এই মে মাসে বেরোবে। সেখানে যদি একটা ছোট্ট লেখা আপনার পেতে পারি, আমরা নিশ্চয়ই কৃতার্থ হব। স্যার, বইটা আপনার গ্রহণ করতে অনুরোধ করছি। ILF 50-এ 50, কিউরেটেড বাই মাইসেলফ, আমি আশিস বসাক। এখানে 65 জনের কবিতা, ছোট গল্প আছে। আর নেক্সট বই ILF 1431-এ আমরা যেন নিরঞ্জন মণ্ডলের লেখা পেতে পারি। স্যার, পাবো তো? অবশ্যই। আচ্ছা, আমি লাস্টে একটা কবিতা বলতে। হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা, আমরা হ্যালো কলকাতা সোশ্যাল কালচারাল মিররের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। শেষ করব নিরঞ্জন মণ্ডল স্যারের একটি কবিতা পাঠ দিয়ে, নিজেরই লেখা একটি কবিতা। আচ্ছা, প্রথমে আমি রবীন্দ্রনাথের উপরে, এই সামনে 25শে বৈশাখ, এই যে চিরনূতনের দিল ডাক, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, সেই রবীন্দ্রনাথকে স্মরণ করে আমার যে স্বরচিত কবিতা আমি বলছি। নিজস্ব রবীন্দ্রনাথ। চেতনার রৌদ্রনীল দিগন্ত ছুঁয়ে কবি আমার নির্জন সত্তায় নতুন নক্ষত্রলোক নির্মাণ হয়। শুধু 25শে বৈশাখ 22শে শ্রাবণ নয়, মাটির পৃথিবীর লতাগুল্মের উষ্ণতা ছাড়িয়ে জেগে ওঠে কবি ছায়া সুনিবিড় এক মগ্ন আশ্লেষে। কাঠ ফাটা রোদেলা দুপুরে এখন গীত বিতানের পূর্ণ শ্লোক অপুরাণ বর্ষণ ঝরায়। এত বোমা বারুদের নগ্ন ভ্রুকুটি,
এত বোমা বারুদের নগ্ন ভ্রুকুটি, দুর্নীতি ভ্রষ্টাচারের গভীর অন্ধকারে, তবু মল্লারের জীবন্ত কোলাজে আমার নিভৃত কবি জেগে থাকে শ্রাবণ ঘন বরিশনে নিবিড় দ্রাঘিমায়, শ্রাবণ ঘন বরিশনের নিবিড় দ্রাঘিমায়। লাস্টে জনার নিয়ে স্যারের লেখা খুব ভালো লাগলো স্যার। লাস্টে একটা পথের কবি বিভূতিভূষণকে নিয়ে একটা ছোট্ট কবিতা আমি পড়ে আমার এই কবিতা পাঠ শেষ করছি। পথের কবি। উজ্জ্বল নক্ষত্র এক জেগে থাকে হেমন্তের হিমেল আধারে, পূর্ণিমা জ্যোৎস্না প্লাবী রাতে লপটুলিয়া পূর্ণিয়ার জঙ্গল মহল, ধ্যানমগ্ন কবি ও বিভাগী সরস্বতী কুণ্ডের নিবিড় ছায়ায় মগ্ন মুখর সুরে দিগন্ত কাঁপায়, কাশবন ইসামতির নৌকার গলিয়ে অপরাজিত জীবন যুদ্ধে অপু দুর্গার মুখচ্ছবি, দেবযান রথের ঘরঘরিত শব্দে আদিগন্ত জাম বট বাঁশবনের মেঘমল্লারে মহাকালের ছন্দে মিলে যায় চরাচরের এই নিঃসঙ্গতায়। পথের কবি এক জাগে আম নিম জারুলের নিভৃত আঘ্রাণে, আম নিম জারুলের নিভৃত আখ্যানে। নমস্কার। আরেকবার ফিরে পেতে ইচ্ছা করছে স্যারকে, খুব শীঘ্রই আরেকবার অনুরোধ করবো স্যারকে আসতে 24 আওয়ার্স টিভির পর্দায় হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররে। আর অবশ্যই অনুরোধ করবো দেবকন্যা সেন মহাশয়াকে সবসময় সঙ্গে থাকতে আমাদের। আজকের মতো বিদায়। হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর লাইভ উইথ আশিস বসাক। নমস্কার।